দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের চিকিৎসা খাতে থাইল্যান্ডকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কে বিনিয়োগ এবং শুধু থাইল্যান্ডের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল নেয়ার প্রস্তাব দেওয়ার কথাও জানান শেখ হাসিনা। এ সময় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিন জানান, আঞ্চলিক বাণিজ্যিক সহযোগিতা, শান্তি ও নিরাপত্তা সহ নানা ইস্যুতে বাংলাদেশ ও থাইল্যান্ড একযোগে কাজ করবে। ব্যাংককের স্থানীয় সময় শুক্রবার সকালে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ বিবৃতিতে দুই দেশের সরকার প্রধান এসব কথা জানান। এর আগে দুই দেশের মধ্যে একটি চুক্তি ও 3টি সমঝোতা ও একটি প্রাথমিক চুক্তিপত্র সই হয়। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। দীর্ঘ 52 বছরের বন্ধুত্ব, কিন্তু থাইল্যান্ডে বাংলাদেশের কোনো সরকার প্রধানের এটাই প্রথম সফর। ব্যাংককের স্থানীয় সময় সকাল 10টায় দেশটির গভর্নমেন্ট হাউসে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান দেশটির সরকার প্রধান শ্রেথা থাভিসিন। লালগালিচার উষ্ণ এবং আন্তরিক অভ্যর্থনার পর বাংলাদেশের সরকার প্রধানকে গার্ড অফ অনার প্রদান করে থাই রাজকীয় সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল। পরে থাইল্যান্ডের মন্ত্রিপরিষদের সঙ্গে আনুষ্ঠানিক পরিচয় শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিদর্শন বইতে সই করেন শেখ হাসিনা। এ সময় থাই কারুপণ্য এবং ঐতিহ্যের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন থাভিসিন। পরে একান্ত বৈঠকে বসেন দুই নেতা। দ্বিপাক্ষিক বৈঠকে চলতি বছরেই মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে একমত হয়েছে দুই দেশ। এছাড়াও নানা বিষয়ে আলোচনা হয়। পরে সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত একটি চুক্তিতে সই করেছে দুই দেশ। এছাড়াও জ্বালানি, পর্যটন শিল্প ও শুল্ক এবং কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে সহযোগিতার জন্য 3টি সমঝোতা স্মারক সই হয়। দুই দেশের যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের চিকিৎসা সহ বিভিন্ন খাতে থাইল্যান্ডকে বিনিয়োগের আহ্বান জানান। encourage more interactions between the public and private entities of the two countries. Likewise, we must make all efforts to promote and facilitate bilateral investments. The agreement and MOUs that we have signed today will provide a solid framework for enhancing our bilateral cooperation. থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে অবকাঠামো এবং যোগাযোগ উন্নয়নে আলোচনা হয়েছে। এ সময় মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় শেখ হাসিনার প্রশংসা করেন থাভিসিন। I encourage the Bangladeshi side to provide investment promotion schemes and ease of doing business measures which will facilitate and attract more Thailand investors. Thailand appreciates Bangladesh's role in providing humanitarian assistance for displaced Rohingya since 2017. অনুষ্ঠানে থাভিসিনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন। বিএনপি গণতন্ত্রের পথে ফিরে না এলে রাজনৈতিক দল হিসেবে একসময় তারা বিলুপ্ত হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকারের বিরুদ্ধে দেশি বিদেশি কোনো চক্রান্ত আমলে নিচ্ছে না আওয়ামী লীগ। সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপির সব ষড়যন্ত্র ও মিথ্যাচারকে উপেক্ষা করে তাদেরকে ছাড়াই গণতন্ত্র ভালো আছে। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, সারা বিশ্বে যুদ্ধময় ভয়ঙ্কর পরিস্থিতিতে দাঁড়িয়ে শেখ হাসিনা যুদ্ধের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। এই পরিস্থিতিতে আমাদের নেত্রী বিশ্ব পরিমণ্ডলে যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে চলছেন এবং যুদ্ধকে না বলার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, বোধশক্তির উন্নতি করে বিএনপি গণতন্ত্রের পথে ফিরে না এলে রাজনৈতিক দল হিসেবে একসময় বিলুপ্ত হয়ে যাবে। বিএনপি যদি নিজেদের বোধের উদয় ঘটিয়ে নির্বাচন ও গণতন্ত্রের পথে ফিরে না আসে, তাহলে একসময় রাজনৈতিক দল হিসাবে তারা নিজেদের উপযোগিতা হারাবে। তার দাবি, সরকারের বিরুদ্ধে দেশি বিদেশি কোনো চক্রান্ত আমলে নিচ্ছে না আওয়ামী লীগ। সরকারের উন্নয়ন নিয়ে তাদের শিক্ষা নেওয়ার
অনেক কিছুই আছে। পাকিস্তান আর বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে, অথচ বাংলাদেশের বিরোধী দল উন্নয়ন দেখতে পায় না। ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপি ভেবেছিল নির্বাচন বয়কট করলে জনগণ নির্বাচনে আসবে না, কিন্তু তাদের ছাড়াই এদেশের গণতন্ত্র এগিয়ে যাচ্ছে বলেও দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপিকে ছাড়াই দেশের গণতন্ত্র, নির্বাচন ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। তাপদাহে পুড়ছে রাজধানী সহ সারা দেশ। গরমে নাভিশ্বাস উঠেছে জনজীবনে। সবচেয়ে বিপাকে রিকশা চালক, দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। আরও এক দফা হিট অ্যালার্ট জারি করতে পারে বলে জানান আবহাওয়াবিদরা। এর মধ্যেই কিছুটা স্বস্তির খবর দিল আবহাওয়া অধিদপ্তর। সকালে এক ব্রিফিংয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, আগামী 2 মে থেকে কমতে পারে তাপমাত্রা, আর 2 থেকে 5 মে প্রতিদিনই হতে পারে বৃষ্টি, সাথে কালবৈশাখী ঝড়ের আভাসও রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। যে করেই হোক গরম থেকে বাঁচতে হবে। গরিবের একমাত্র ভরসা পানি। যেখানেই পানি পাচ্ছেন, শরীর ভেজানোর সুযোগ হাতছাড়া করছে না সাধারণ মানুষ। এপ্রিলের শুরু থেকেই সারা দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি, কোথাও বা তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ, যা দেশের 75 বছরের ইতিহাসে রেকর্ড। এতে জনজীবনে বেড়েছে অস্বস্তি। সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। বিরূপ প্রভাব পড়েছে তাদের দিনকার রোজগারে। বাসায় দেখা গেছে কারেন্ট থাকে, লোডশেডিং, খুব গরম, ভয়াবহ গরম। আমরা ঠিক থাকতে পারতেছি না, হাত পাকা নিতে আসি, এটা চার্জার প্যান কিনতে আসি, কুলাইতে তো পারতেছি না। ছুটির দিন জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয়নি রাজধানীবাসী। সড়কে যানবাহন স্বাভাবিক দিনের তুলনায় অনেক কম। তবে আবহাওয়া অফিস কিছুটা সুখবর দিল। কর্মকর্তারা জানান, মে মাসের শুরু থেকে কমতে পারে সূর্যের চোখরাঙানি। মে মাসের শুরুতে অর্থাৎ 2 তারিখ থেকে সারা দেশেই তাপমাত্রা কমে গিয়ে সেটা কোথাও কোথাও 2-3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গিয়ে সহনীয় পর্যায়ে চলে আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মে মাসের শুরুতেই কোথাও কোথাও বৃষ্টি, বজ্রবৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তীব্র গরমে ঘর থেকে বের হলে ছাতা, সানগ্লাস সহ প্রয়োজনীয় জিনিস সঙ্গে রাখার পরামর্শও দিয়েছেন আবহাওয়াবিদরা। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছেন দেশের বিভিন্ন প্রান্তের মুসল্লিরা। নামাজ শেষে মহান সৃষ্টিকর্তার কাছে অনুতপ্ত ও ক্ষমা চেয়ে বিশেষ মোনাজাত করা হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করছেন কুষ্টিয়ার মুসল্লিরা। সকাল 10টায় কুষ্টিয়া লাহিনী ঈদগাহ ময়দানে এই নামাজ হয়। এতে শতাধিক নানা বয়সী মানুষ অংশ নেন। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন লাহিনী মসজিদের ইমাম মাওলানা হাসানুর রহমান। এদিকে আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলছেন, আপাতত বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালনের উদ্দেশ্যে ইস্তিসকার নামাজ আদায় করে মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করেছি, আল্লাহ তাআলা যেন আমাদের দোয়াকে কবুল করে আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেশের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেন। রোদের তাপমাত্রার কারণে ফসল পুড়ে যাচ্ছে, কোনো ফসল হচ্ছে না এবং মাটি বৃষ্টির কারণে খাই সবাই একত্র হয়ে আল্লাহর শাহী দরবারে 2 রাকাত নামাজ আদায় করছি। আল্লাহ দরবারে আমরা কান্নাকাটি করে, মুনাজাত করে আল্লাহ দরবারে বৃষ্টির জন্য মুনাজাত করেছি। তীব্র তাপদাহ থেকে মুক্তির আশায় মাগুরায় ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করা হয়। সকালে মাগুরার নিজ নান্দুয়ালি মদিনাতুল উলুম গোরস্থান মাদ্রাসা মাঠে এই নামাজ ও দোয়া হয়। নামাজ শেষে গরম থেকে মুক্তি, ফসল রক্ষা ও বৃষ্টির জন্য দোয়া করা হয়। আমরা 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করেছি, আল্লাহ পাক যেন আমাদের উপর রহমতের একটা বৃষ্টি দান করে। আল্লাহ যেন বৃষ্টি দেয়, বৃষ্টির কারণে এই নামাজটা পড়া হলো। বৃষ্টির জন্য দিনাজপুরে ইস্তিসকার নামাজ হয়েছে। সকালে পৌর শহরের কাঞ্চন কলোনি শাহী জামে মসজিদ মাঠে এই বিশেষ নামাজে ইমামতি করেন মসজিদের খতিব ও ইমাম মাওলানা সোহরাব আনসারী। টানা তাপপ্রবাহ ও অনাবৃষ্টি থেকে পরিত্রাণ পেতে পটুয়াখালীর কুয়াকাটা ও রাঙাবালিতে ইস্তিসকার নামাজ হয়েছে। সকালে কুয়াকাটার বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় মাঠে ও রাঙাবালি উপজেলার বাহিরচর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই নামাজ হয়। নামাজে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। ভারতের দাসত্ব গ্রহণের জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের উদ্যোগে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
ফারুক বলেন, বিএনপি চেয়েছে ভারত এদেশের বন্ধু হোক, কিন্তু যারা বাংলাদেশের সীমান্তে হত্যা চালায়, টিপাইয়ের ন্যায্য হিস্সা দেয় না তারা বন্ধু হতে পারে না। তাই ভারতীয় পণ্য বর্জন করে তাদের প্রতি আহ্বান জানান সীমান্ত হত্যা বন্ধের, তাদের আগ্রাসন নীতি পরিহার এবং বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ বন্ধ করতে হবে। 527টা পণ্যের মধ্যে 20 ক্রিয়া পাওয়া গেছে হিন্দুস্তানে, অর্থাৎ ভারতে। ইউরোপীয় ইউনিয়নে সেটা নিষিদ্ধ করে। প্রিয় বন্ধু দেশ, প্রিয় বন্ধু ভারত, আধিপত্যবাদ আজকে আগ্রাসন, গণতন্ত্র হত্যার জন্য বাংলাদেশের মানুষ সামাজিকভাবে প্রস্তুতি নিচ্ছে আপনাদের বিরুদ্ধে আচরণ করার জন্য। গরমের উত্তাপ ছড়াচ্ছে নিত্যপণ্যের বাজারেও। কোনো কারণ ছাড়াই বেড়েছে ভোজ্য তেলের দাম। মাছ, মাংস, সবজির দামও লাগাম ছাড়া। দোকানিরা বলছেন, বাজার নিয়ন্ত্রণে চালের গায়ে মূল্য নির্ধারণেও মিলছে না সুফল। শুক্রবার মহিউদ্দিন শিবলির ক্যামেরায় বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন আওলাদ বাবলু। গেল ফেব্রুয়ারিতে চালের বাজারে স্বচ্ছতা আনতে সরকার ঘোষণা দেয় বস্তার গায়ে মূল্য নির্ধারণের। তবে বস্তার গায়ে মিলগেট রেট অনেক বেশি বলে অভিযোগ দোকানীদের। তারা বলছেন, এতে সুফল তো মিলছেই না, বরং ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভোক্তারা। সিন্ডিকেট যারা করে ও তাদের হাতেই সব কিছু, কৃষকের হাতেও কিছু নাই, আমাদের হাতেও কিছু নাই, ভোক্তার হাতে কিছু নাই। মিলগেট যে একটা রেট দিছে, সেই রেটটা তো হলো যে আপনার মিলগেটের রেট, তারপর আমরা যে আসতে খরচ, তারপরে আড়তদাররা নিয়ে আসে, আড়তদার থেকে আবার আমরা নিয়ে আসি, একটা খরচ। রমজানের পর চাহিদার পাশাপাশি বাড়তে শুরু করেছে ডিমের দামও। নিয়ন্ত্রণে আসেনি কোনো মুরগির দাম। এদিকে খাসির মাংস অপরিবর্তিত হলেও গরুর মাংস কেজিতে বেড়েছে 780 টাকা। মুরগি কেনা অনেক ক্রেতার পক্ষেই আর সম্ভব হচ্ছে না বলে জানান গিলা কলিজার বিক্রেতারা। মুরগির দাম বেশি কারণে দেখা গেছে যে গরিব মানুষ দেখা গেছে গিলা কলিজাটা কমে কিনতে পারে। বাজারে নানান মাছের পসরা থাকলেও দামে রয়েছে অস্বস্তি। ক্রেতারা বলছেন সাধ্যের বাইরে, আর দোকানিরা বলছেন সরবরাহ কম। সাধারণ মানুষ কিনে খাইতে পারে না, এতটাই দাম। 1000 টাকা 2000 নিয়ে আসলে একটা মাছ কেনা যাচ্ছে না। দেশের মধ্যে বৃষ্টি বাদল নাই, এরপর মাছ নাই, কইতে আনবো না। অনেক দিন ধরেই ডাল, চিনি সহ সব নিত্যপণ্যের দাম চড়া। এর মধ্যে কোনো কারণ ছাড়াই বাড়ল ভোজ্য তেলের দামও। বেড়েছে কেন এটার কোনো কারণ আমাদের কাছে কেউই দেয়নি যে এই কারণে সয়াবিন তেলের দাম বেড়েছে। তা আমরা ব্যবসায়ী হিসাবে যেটা মনে করি যে রোজার মধ্যে তারা বাড়াইতে পারে না, সরকার চাপ সৃষ্টি রাখছে। প্রত্যেকটা জিনিসের দাম প্রতিদিনই বাড়তেছে। মানুষ তার বাজেট করে ওই বাজেট দিয়ে বাজার করতে পারতেছে না। ঈদের পর থেকে লাফিয়ে বেড়েছে আলুর দর, বাড়তি অবস্থায় রয়েছে পেঁয়াজের দামও। এমন পরিস্থিতিতে নতুন করে বাড়ল আদা ও রসুনের দাম। আমরা যারা কাছ থেকে আনি হারাই কইতেছে আমদানি কম, মালের দাম বেশি। এদিকে শীত, রোদ, বৃষ্টি কিছুতেই কমছে না সবজির দাম, বরং বেড়েই চলেছে। এর মধ্যে প্রচন্ড গরম, বাসায় গরম, বাজারে গরম। এই পেঁপের কেজি 60 টাকা, পটল 60 টাকা, আমরা কি খাবো? বাতাসে আর্দ্রতার উত্তাপ যেন ছড়াচ্ছে নিত্যপণ্যের বাজারে, আর এর থেকে রেহাই পাচ্ছে না সবজির বাজারও। এ বাজার যখন ঊর্ধ্বমুখী, তখন যেই সবজিটি সস্তায় পাওয়া যেত সেই পেঁপেও এখন ছাড়িয়েছে অর্ধশতের ঘর। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। গ্লোবাল সংবাদে নিচ্ছি বিরতি, ফিরে এসে যা থাকছে। খুলনা নগরীর ড্রেনের উন্নয়ন কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ। 10 ইঞ্চির বদলে 6 ইঞ্চি দেয়াল নির্মাণ নিম্নমানের কাজে ক্ষুব্ধ নগরবাসী। সবার আগে আমরা পৌঁছাবো। ভাই জানি সোজা নদী ম্যাপ তো অফলাইন। আরে আমার নেটওয়ার্ক কই? আজকে কপালে শনি আছে। নো টেনশন, রবি আছে। রবি 4.5G সুপারনেট, দেশ জুড়ে সুপার কভারেজ আর সুপার স্পিড নিয়ে পারবে তুমিও।
চকোলেটে মোড়ানো, মাঝখানে ক্রিম, দুপাশেই বিস্কুট, তাতেই টিফিন। বলো কি কি বলো? ডেলি খাই ডেলিশিয়া, কামড়ে কামড়ে ডেলিশিয়া, দুটোতেই পেট ভরে ডেলিশিয়া। চকোলেটে মোড়ানো, মাঝখানে ক্রিম, দুপাশেই বিস্কুট, তাতেই টিফিন। ডেলি খাই ডেলিশিয়া, ডেলিশিয়া, ডেলি টিফিনে ডেলিশিয়া। একটু ভেবে দেখলে পাল্টাবে জীবন, স্বপ্ন দেখলে স্বপ্ন হবে যে পূরণ। রূপকথা নয় সে ছোটকথা নয়, বাংলা রঙের দুনিয়ায় আনবে সে চেঞ্জ। ইউরো অরেঞ্জ খুশির ছন্দে মাতুক জীবন তো একটাই, হাতে হাত মিলিয়ে বদলাবো আমরাই, আনবে সে চেঞ্জ। ইউরো অরেঞ্জ। ইনক্রিমেন্টের চেয়ে ট্রিটের খরচ বেশি, উপায় সিলেক্ট করুন, অ্যাড করুন, অর্ডার প্লেস করুন। ট্রিট নিতে আর দারুণ সব ডিল পেতে অর্ডার প্লিজ। বিরতির পর আবারও আমন্ত্রণ গ্লোবাল সংবাদে। প্রতিটি নাগরিকের আবাসন ব্যবস্থা তার সাংবিধানিক অধিকার বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী আম উবায়দুল মুক্তাদির চৌধুরী। শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের ছয়বাড়িয়া এলাকায় মডেল মসজিদ মিলনায়তনে জেলা সরকারি কর্মকর্তা কর্মচারী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমান সময়ে পরিকল্পিত নগরায়ন খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে নদী ও খালকে দূষণমুক্ত করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। এসটিপি ট্রিটমেন্ট প্লান্ট ছাড়া নতুন কোনো ভবনের অনুমোদন দেয়া হবে না। এরই মধ্যে রাজুক, গণপূর্ত ও জাতীয় গৃহায়ন দপ্তর সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এই নির্দেশ বাস্তবায়ন বাধ্যতামূলক করা হয়েছে। এইটা যারা করবে শুধু তারাই বিল্ডিং করার অনুমোদন পাবে, অন্যদেরকে বিল্ডিং করার অনুমোদন পাবে। আবর্জনাকে দূরে করতে হবে, আমাদের নদীগুলাকে, আমাদের খালগুলাকে পরিচ্ছন্ন রাখার জন্য এই জন্য কাজ করতে হবে। এই এসটিপি করবে না এমন কাউকে দেওয়া হবে না। কেউ উপজেলা পরিষদ নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন তিনি। শুক্রবার বিকেলে বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার শওকত আলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হোসেন, পুলিশ কমিশনার জিহাদুল কবির, জেলা প্রশাসক শহীদুল ইসলাম, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় ইসি আহসান হাবিব বলেন, এবারের উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে যা যা প্রয়োজন তা করা হবে। যারা নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। খুলনা সিটি কর্পোরেশনের মোল্লাপাড়া জামে মসজিদ থেকে খুদের খাল পর্যন্ত ড্রেন উন্নয়নে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ৩০০ ফুট ড্রেনে ১০ ইঞ্চির বদলে ৬ থেকে ৭ ইঞ্চি দেয়াল, রডের ২টি খাঁচার পরিবর্তে একটি দিয়ে নিম্নমানের ড্রেন নির্মাণ করায় ক্ষুব্ধ এলাকাবাসী। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। খুলনা বিভাগীয় প্রধান আনিসুর রহমান কবিরের রিপোর্ট। খুলনা সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডের মোল্লাপাড়া জামি মসজিদ থেকে খুদের খাল পর্যন্ত ড্রেন উন্নয়নের কাজ পায় ঠিকাদার প্রতিষ্ঠান ইউনুস অ্যান্ড ব্রাদার্স লিমিটেড। ৫৯২ মিটারের দৈর্ঘ্যের ড্রেন নির্মাণের ব্যয় ধরা হয় ৭ কোটি ৯ লাখ টাকা। অভিযোগ উঠেছে ড্রেনের ৫০০ মিটারের কাজ অতি নিম্নমানের এবং নকশা অনুযায়ী করা হয়নি। এদিকে ৩০০ ফুট ড্রেনের এস্টিমেট অনুযায়ী ওয়াল দুটি ১০ ইঞ্চি এবং প্রতিটি ওয়ালে রডের ২টি খাঁচা দেওয়ার কথা, অথচ একটি খাঁচা দিয়ে ১০ ইঞ্চি দেওয়ালের বদলে কোথাও ৬, কোথাও ৭ ইঞ্চি করার অভিযোগ তুলেছেন ওয়ার্ডের সাধারণ মানুষ। সিমেন্ট ও রড কম দেওয়া সহ নিম্নমানের কারণে কাজটি কয়েকবার এলাকাবাসী বন্ধ করে দিয়েছিল। ড্রেনের ওয়াল এখানে আছে আপনার ৭, ৬.৫, যে রড দিয়েছে ড্রেনে তাতে একটা করে
এই কোনো জায়গায় একটা, কোনো জায়গায় দুটো। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগ সাজশের কারণে কাজের তদারকি করেননি খুলনা সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী আবু সালেহ পাটোয়ারি। এই বিষয়ে বারবার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। অনিয়মের অভিযোগে তাকে আইনি আওতায় নেওয়ার দাবি জানিয়েছেন নগরবাসী। আপনার এখানে 10 ইঞ্চি ওয়াল দেওয়ার কথা ছিল, দেশে 6 ইঞ্চি 2 সুতো, 7 ইঞ্চিতে 2 সুতো কম, আর আপনার এখানে রডও কম দিছে, 2 জালি দেওয়ার কথা 1 জালি দিছে। সিটি কর্পোরেশনের লোক এসে যে তদারকি করে করবে সেটা কোনোই করে না। ড্রেন নির্মাণের অনিয়মের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সিটি মেয়র। যারা অভিযোগ থাকবে সেই সমস্ত জায়গা খুঁজে আমাকে এটা দেখতে হবে, যদি এর ব্যতিক্রম হয় অবশ্যই সে যারা এর সঙ্গে রিলেটেড কর্মকর্তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উন্নয়ন প্রকল্পের কাজে দুর্নীতি ও অনিয়মকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি নগরবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। গ্লোবাল সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় বন্যা ও ভূমিধসে কমপক্ষে 155 জন নিহত। কেনিয়া ও বুরুন্ডিতেও মানবিক বিপর্যয়। সবার আগে আমরা পৌঁছাবো। ভাই জানি সোজা নদী ম্যাপ তো অফলাইন। আরে আমার নেটওয়ার্ক কই? আজকে কপালে শনি আছে। নো টেনশন, রবি আছে। রবি 4.5G সুপারনেট, দেশ জুড়ে সুপার কভারেজ আর সুপার স্পিড নিয়ে পারবে তুমিও। বস কাচ্চি খাবো না? কে আলেন? প্রমোশনের কাচ্চি বোরহানি খাবো না? জি বস। বস পাও পাও, ইনক্রিমেন্টের চেয়ে ট্রিটের খরচ বেশি। উপায়? সিলেক্ট করুন, অ্যাড করুন, অর্ডার প্লেস করুন। ট্রিট দিতে আর দারুণ সব ডিল পেতে অর্ডার প্লিজ। থ্যাংক ইউ পাও পাও। যখনই প্যারা লাগে, কাজ কামে প্যারা লাগে, লাইফের ব্যাটারি ডাউন হয়, চার্জ রিচার্জ রিচার্জ বাবা রিচার্জ 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 বস রিচার্জ রিচার্জ। ফিল নাও দাও বকুড়াল, রঙের দুনিয়া নাচে উথাল পাথাল, চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ, যা কিছু মন চায় সব হবে আজ। রিচার্জ রিচার্জ সোনা রিচার্জ 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 দশ রিচার্জ রিচার্জ। Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। ইনক্রিমেন্টের চেয়ে ট্রিটের খরচ বেশি। উপায়? সিলেক্ট করুন, অ্যাড করুন, অর্ডার প্লেস করুন। ট্রিট দিতে আর দারুণ সব ডিল পেতে অর্ডার প্লিজ। চোখ ছুঁয়ে যায় বাতাস এমন, ওলট পালট হয় রে মন, তুমি হাসলেই মেঘ সরে যায়, আদরের প্রিয় ইউরোলেমন ইউরোলেমন। পথ বাঁকলেই পথের দিশা, হালকা সবুজ স্বপ্নে মেশা, পথ চলা হোক যেমন তেমন, কাছে থাকলে ইউরোলেমন। এই সময় চকোবাইটস, চকোবাইটস শেয়ার না করে খাওয়া যায় না। ক্রাঞ্চি বিস্কিটে চকো চিপস ভরা চকো বাইটস, শেয়ার না করে খাওয়া অসম্ভব। কালকে ওকে, কাল দেখা হচ্ছে কিন্তু। ইনক্রিমেন্টের চেয়ে ট্রিটের খরচ বেশি। উপায়? সিলেক্ট করুন, অ্যাড করুন, অর্ডার প্লেস করুন। ট্রিট দিতে আর দারুণ সব ডিল পেতে অর্ডার প্লিজ। বিরতির পর আরও একবার আমন্ত্রণ গ্লোবাল সংবাদে।
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। শুক্রবার ভোরে ভারতের অভ্যন্তরে পকেটপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। বিজিবি জানায়, উপজেলার ঝালঙ্গি সীমান্তে গরু চোরা কারবারিরা ভারতের অভ্যন্তরে পকেটপাড়া নামক স্থানে প্রবেশ করলে ডুরাডাবরি বিএসএফ ক্যাম্পের টহল দল গুলি ছোড়ে। সেখানেই গুলিবিদ্ধ হয়ে মারা যান আবুল কালাম। পাটগ্রাম থানার ওসি আবু সাইদ জানান, আবুল কালামের মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়েছে। রোটারি ডিস্ট্রিক্ট 65 এর পাবলিক ইমেজ জোন 1B কোঅর্ডিনেটর রোটারিয়ান মিন্টু ইব্রাহিমের উদ্যোগে রিকশা, ভ্যান, সিএনজি চালক ও পথচারীদের মাঝে 1000 বোতল পানি ও ক্যাপ বিতরণ করা হয়েছে। দুপুরে চট্টগ্রাম জিসি মোড়ে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি পাবলিক ইমেজ জোন 1B কোঅর্ডিনেটর রোটারিয়ান মিন্টু ইব্রাহিম। এ সময় আরও উপস্থিত ছিলেন রোটারিয়ান পিপি ASK আজিম পিন্টু, রোটারিয়ান পিপি সাব্বির চৌধুরী, রোটারিয়ান পিপি আফতাব উদ্দিন সিদ্দিকী সহ রোট্র্যাক্ট সদস্যরা। তারা সুবিধাবঞ্চিত মানুষের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। 1000 বোতল আমরা পানি এবং হ্যান্ড মাথার ক্যাপ আমরা সরবরাহ করে যাবো। এটা কন্টিনিউ ধারাবাহিকতা রাখবো। এই গরমের মধ্যে অনেকজন অসুস্থ হয়ে যাচ্ছে, এই ছায়া পাচ্ছে না, ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে। আমরা আমাদের রোটারি ইন্টারন্যাশনাল কোঅর্ডিনেটর এবং টিম নিয়ে আসছি ওনাদের পাশে দাঁড়াবার জন্য। পথচারীদের যারা পানির পিপাসায় কাতর তাদের স্বল্প হলেও কিছু সহযোগিতা করার জন্য আমাদের মূল উদ্দেশ্য যারা তাপদাহে কষ্ট পাচ্ছে তাদেরকে পানি সরবরাহ করে তাপদাহ থেকে মুক্ত করার জন্য। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় বন্যা ও ভূমিধসে কমপক্ষে 155 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 2 শতাধিক মানুষ। চলতি বছরের জানুয়ারি থেকে ভারী বৃষ্টিপাতের জেরে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এই হতাহতের ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, ভারী বৃষ্টিপাত প্রতিবেশী কেনিয়া এবং বুরুন্ডিতেও হচ্ছে। এতে ওই অঞ্চলে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে দেশের পরিস্থিতি নিয়ে তানজানিয়ার সংসদে প্রধানমন্ত্রী মাজালিওয়া বলেন, 155 জন নিহত ছাড়াও 236 জন আহত হয়েছেন। এছাড়া প্রায় 2 লাখ মানুষ এবং 51,000-এরও বেশি পরিবার দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের 18তম লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে। শুক্রবার 7 দফায় অনুষ্ঠেয় এই নির্বাচনের দ্বিতীয় দফা ভোট গ্রহণ হয়। এর আগে গত 19 এপ্রিল একটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি আসনে এই নির্বাচনের প্রথম ধাপে ভোট গ্রহণ হয়। বিস্তারিত জানাচ্ছেন আলাউদ্দিন আল আজাদ। দ্বিতীয় দফায় আসাম, বিহার, মণিপুর, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ সহ ভারতের 13 রাজ্যের 89টি লোকসভার ভোট গ্রহণ শুরু হয় শুক্রবার। দ্বিতীয় দফা ভোটের লড়াইয়ে মাঠে ছিলেন একাধিক হেভিওয়েট প্রার্থী। তাদের মধ্যে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, এনি রাজা, নবনীতা রানা, হেমা মালিনী সহ প্রবীণ প্রার্থীরা। স্বাধীনতার পর থেকে কেরালা রাজ্য বিধানসভায় ক্ষমতায় বসতে পারেনি ভারতীয় জনতা পার্টি। গেল লোকসভা নির্বাচনে 20 আসনের রাজ্যটিতে বিজেপি কোনো আসন পায়নি। একইভাবে 2021 সালের রাজ্যটির বিধানসভা ভোটেও বিজেপির ঝুলিতে যায়নি 140 আসনের একটিও। পৌরসভা, গ্রাম পঞ্চায়েতেও গেরুয়া শিবিরের উপস্থিতি টিম করে জলাবাতির মতোই। ভারতের নির্বাচন কমিশনের মতে, প্রথম দফা ভোটে সব রাজ্যে গড়ে প্রায় 60 থেকে 65% বেশি ভোটারের উপস্থিতি রেকর্ড করা হয়েছে। ভারতের লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ হচ্ছে 7 দফায়। 19 এপ্রিল নির্বাচনের প্রথম দফা ভোট হয়। আগামী 7, 13, 20 ও 25 মে এবং সর্বশেষ 1 জুন ভোট গ্রহণ হবে। আর ভোট গণনা হবে 4 জুন। এবারে নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় 97 কোটি, এর মধ্যে তরুণ 21 কোটি। 2019 সালের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপি একাই 303 আসন পেয়েছিল, আর বিজেপি জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স পেয়েছিল 352 আসন। এবারে নির্বাচনে অন্যতম চ্যালেঞ্জ বৃহত্তম বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে। ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স ইন্ডিয়া জোটে এরই মধ্যে 24টিরও বেশি রাজনৈতিক দল যোগ দিয়েছে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।